সত্যি, রমলাটার কোনো কাণ্ডজ্ঞান আছে? 11:30 কখন বেজে গেছে, এখনো এলো না। নিজের মনেই গজগজ করছে অদ্রিজা। আজ রবিবার, ছুটির দিন। পেপার পড়তে পড়তে মিস্টার ময়ূক রায়, মানে অদ্রিজার স্বামী, গলার স্বর নিচু করে মেয়ে পেখমকে বলল, তোর মা কিন্তু কাল নিজেই রমলাকে বলে দিয়েছিল যে ঘোষবাড়ির কাজ শেষ করে তারপর এই দিকে আসতে। এখন আবার নিজেই ঘর বার করছে, দেখ। পেখম মুখ টিপে হেসে বলল, মা ভাবছে কখন রমলা মাসি এসে মাকে সব খবর দেবে। মায়েরা তর সইছে না। অনেকবার তোর মাকে বলেছি, এদের সাথে সব রকম আলোচনা করো না। একজনের কথা আরেকজনকে বলে বেড়ানোই এদের কাজ। যেদিন ওই রমলা বাঁশ দেবে, সেদিন বুঝবে ঠেলা। সব বন্ধু তো তখন ছুটে যাবে। কথাটা কানে যেতেই ফোঁস করে উঠল অদ্রিজা। শোনো, ওই এসে দুটো কথা বলে আমার কাছে হালকা হয়। আমি একটু শুনি, ব্যাস, এইটুকুই। আমার কি দরকার পড়েছে এর তার নামে বলে রমলার সাথে গল্প করার? আর রমলা আমাকে খুব পছন্দ করে। তা না হলে পাশের বিল্ডিং এর সমলতা আমাকে যে ন্যাকা বলে। আর সামনের ফ্ল্যাটের চৈতালি গো, যে নাকি আমার সামনে সবসময় বলে যে আমার ফিগারটা নাকি খুব সুন্দর, সে কখনো পেছনে বলে একটা মুটকির মতো চেহারা আমার। আরে মানুষ তো চিনতে পারছি। রমলা আজ আমাকে ভালোবাসে বলেই না ওদের কথাগুলো এসে আমাকে বলছে। মা, বাপি কিন্তু ভুল কিছু বলেনি। রমলা মাসি অন্যান্য আন্টিদের নামে যখন তোমার কাছে এসে বলছে, তোমার কথাও কিন্তু তাদেরকে বলে, এইটুকু জেনে রাখো। মেয়ের কথা ঠিক পছন্দ হলো না অদ্রিজার। বলল, ছাড় রমলার কথা। কালকে মিসেস নন্দীর মুখের হাবভাবটা দেখেছিলিস? বারবার করে আমার গলার নেকলেসটা দেখছিল। প্রচণ্ড হিংসা, বুঝলি? এত বড় পার্টি দেখে ওদের মাথা ঘুরে গেছে। আরে বাবা, পার্টি কি শুধু তোরাই দিতে পারিস? আমি পারি না? তোমাকে কেউ কিন্তু কোনো সময় বলেনি যে তুমি পার্টি দিতে পারো না। তুমিই খামখা সবার সাথে কম্পিটিশন করে চলো। স্বভাবটাকে চেঞ্জ করো, নয়তো সকলের কাছে অপ্রিয় হয়ে যাবে কিন্তু। শোনো, ওই কম্পিটিশন দিয়েছি বলেই আজকে এই জায়গায় একটা ফ্ল্যাট কিনতে পেরেছ। নয়তো কোনো অ্যাম্বিশন ছিল তোমার? ওই তো একটা বস্তাপচা সোসাইটিতে থাকতাম। তোমার প্রায় সব কলিগরাই এই টাওয়ারে ফ্ল্যাট কিনেছে, সেই কবেই। আর কথা বাড়ালো না ময়ূখ। আসলে কাল তাদের বিবাহবার্ষিকী ছিল। সেই কারণে অদ্রিজা বিশাল করে একটা পার্টি রেখেছিল। এখানে আসার পর তাদের এই প্রথম বিবাহবার্ষিকী। সবাইকে নিমন্ত্রণ করে ডাকার কারণ ওর কি কি আছে সেটাই সবাইকে ফোলাও করে দেখানো। শুধু তাই নয়, তার জিনিসগুলো দেখার পর তাদের অভিব্যক্তিগুলো কিরকম হয় সেটাও অদ্রিজা পরে ময়ূককে নকল করে দেখায়। কিন্তু কিছুতেই ময়ূক ওকে পরিবর্তন করতে পারছে না। মার্লিন কমপ্লেক্সের এই বিল্ডিংয়ের 17 তলায় এই ফ্ল্যাটটা কেনা হয়েছে শুধুমাত্র অদ্রিজার ইচ্ছেতেই। অদ্রিজা যখন দেখল ময়ূখের ম্যাক্সিমাম কলিগরাই এখানে ফ্ল্যাট কিনেছে, তখন থেকেই শুরু হয়ে গেল অদ্রিজার চাহিদা। এখান থেকে তাদের অফিস মাত্র 20 মিনিটের পথ। এই কমপ্লেক্সে তার ফ্ল্যাট চাইই চাই। বলেছিল ময়ূখ অদ্রিজাকে, ওখানে এখন ফ্ল্যাট কিনতে গেলে আমার প্রচুর টাকা ইএমআই পড়ে যাবে। একটাই তো মেয়ে, কি করব আরো একটা ফ্ল্যাট দিয়ে? শেষ পর্যন্ত অদ্রিজার জিদের কাছে হার মেনেছে ময়ূখ। এই কমপ্লেক্সে ময়ূখের অন্যান্য কলিগ ছাড়াও মিস্টার সামন্তও থাকেন। মিস্টার সামন্ত হলেন ময়ূকের বস। ওনার উপরে অনেকটাই নির্ভর করে ময়ূকের প্রমোশন। বলা বাহুল্য, উনি একটু অয়েলিং পছন্দ করেন। যেহেতু ময়ূকের দ্বারা সেটা সম্ভব নয়, আর সেই জন্যই যে তার প্রমোশন বেশ কয়েক বছর ধরে আটকে যাচ্ছে, সেটা তার বুঝতে অসুবিধে হয় না। অদ্রিজা জানে ময়ূখ কিছুতেই মিস্টার সামন্তকে তেল মারবে না। অদ্ভুতভাবে একটা উপায় খুঁজে নিয়েছে অদ্রিজা। রমলা মিস্টার সামন্তের বাড়িতেও কাজ করে। এইটা শোনার পর থেকেই রমলাকেই রাখবে বলে ঠিক করে নেয় অদ্রিজা। রমলা প্রথমে বলেছিল তার সময় নেই, কাজ করতে পারবে না। কিন্তু বেশি টাকার লোভ দেখিয়ে রমলাকে সে কাজে রেখেছে। রাগ করেছিল ময়ূখ। তার উত্তরে অদ্রিজা বলেছিল, তুমি একদম চুপ থাকো। তুমি তো আর অয়েল মারবে না, আমাকেই কিছু করতে হবে, নয়তো এই জন্মে তোমার আর প্রমোশন হবে না। রমলার কাছ থেকে মিস্টার সামন্তের বাড়ির খুঁটিনাটি জেনে নেয় অদ্রিজা। কবে মিসেস সামন্তের জন্মদিন, কবে তাদের বিবাহবার্ষিকী, কবে তার ছেলের জন্মদিন, সমস্ত জেনে একের পর এক উপহার নিয়ে হাজির হয় তাদের বাড়ি। আর রমলার হাত দিয়ে তো খাবার পাঠানোর ধুম চলছেই। বড় ইলিশ মাছের 3-4টে পিস, রগরগে মটনের কষা, দামি দামি মিষ্টি,
যাই মুখ হাতে করে নিয়ে ঘরে আনুক না কেন, তার মধ্যে থেকে ঠিক সেটা চলে যাবে মিস্টার সামন্তের বাড়ি। অদ্রিজা মনে মনে বিশ্বাস করে মইকের প্রমোশনের জন্য এবার হয়তো মিস্টার সামন্ত ওপর মহলে কথা বলবেনি। হ্যাঁ, কি বলিস রমলা? মৌসুমি বলেছে আমার শাড়িটা দেখে মনে হচ্ছে না 12,000 টাকা দাম। কিরকম মনে হিংসা একবার দেখ। অদ্রিজা চিৎকারে ময়ূক একেবারে উকি মারল। দেখলো অদ্রিজা রমলাকে জলখাবার খেতে দিয়েছে, আর তার পাশে নিজেও 1 কাপ চা নিয়ে বসে জম্পেশ করে রমলার সাথে গল্পে মেতেছে। হ্যাঁ গো বৌদি, শুধু তাই না, বলছিল তুমি যে হারটা পরেছিলে সেটাও দাদাবাবু তোমাকে মোটেই সারপ্রাইজ দেয়নি। ওটা তুমি নাকি লোক দেখানোর জন্য বলেছ। হারটা নাকি তুমি নিজেই পছন্দ করে আগেই কিনে রেখে দিয়েছিলে। ও মা গো মা, কি বলে! ভাগ্যিস তুই আছিস রমলা, নয়তো এদের মনে মনে যে আমার সম্বন্ধে এত হিংসে পোষাচ্ছিল সে তো জানতেই পারতাম না। না না, আর কারোর সাথে মিশবো না। এদিকে আমার সামনে দাঁড়িয়ে বলল, দাদা কি রোমান্টিক, তোমাকে সারপ্রাইজ দিল, আর পেছনে এসব কথা বলছে। এই শুনছো? শোনো। না শোনার ভান করে ঘরেই বসে রইল ময়ূখ। পেখম এসে বলল, ডিসগাস্টিং। মাকে কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না বাপি। কি দরকার বলো তো ওর পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা বার করার? কি বলবে আর ময়ূখ, মেয়ের কথাই তাই চুপ করেই রইল। ময়ূখ মনে মনে ভাবে রমনার সাথে ওর বন্ধুত্বটা না কমালে খুব সমস্যা হবে ভবিষ্যতে। পেখম অনেকক্ষণ স্কুলে চলে গেছে। মৈখ টিফিন নিয়ে বেরিয়ে গেছে। একটু বাদেই রমলা আসবে। আজকে বেশ ভালো করে ওর পেট থেকে আরো কিছু কথা বের করা যাবে। কালকে বাবা মেয়ে ঘরে বসেছিল বলে সেরকমভাবে সবকিছু জানতে পারেনি অদ্রিজা। অদ্রিজার মোবাইলটা বেজে উঠল। মৈখ ফোন করেছে। তাড়াতাড়ি করে কথা বলে ফোনটা রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই রমলা ঢুকবে। এসব কি বলছো তুমি ময়ূখ? আমি তো ভাবতেই পারছি না। অদ্রিজার ভয়ার্ত কণ্ঠস্বর। তুমি ভালো করে মনে করে দেখো, তুমি কখনো বলনি। মৈখ বলল, বিশ্বাস করো, আমি রমলার সামনে কোনোদিনই বলিনি যে মিস্টার সামন্ত অয়েলিং পছন্দ করে। বিশ্বাস করো, আমি কোনোদিনও বলিনি যে আমি ওদেরকে খাবার পৌঁছাই, ভালো ভালো গিফট দিই শুধুমাত্র তোমার প্রমোশনের জন্য। আমি কেন বলবো বলো? আমি তোমাকে বলেছিলাম রমলাকে বিশ্বাস করো না, এদের স্বভাব থাকে এর কথা তাকে বলা, ওর কথা ওকে বলা। তুমি ঠিকই বলেছিলে গো, এই আমি কি করলাম? আমার সামান্য একটা কাজের ভুলের জন্য স্যার আজকে আমাকে ডেকে যা তা শোনালো। বলল আমি অয়েলিং পছন্দ করি, তাই তোমার মিসেস আমার মিসেসকে গিফট দেয় আর ভালো মন্দ খাওয়ায়। কিরকম মাথা নিচু হয়ে গেল আজকে আমার, ভাবো তো। এবার কি হবে বলো তো? আমার সামান্য কিছু ভুলকে একটা বড় ইস্যু করে ওপরে জানিয়ে দেবে। প্রমোশন তো গেলই, চাকরিটাও থাকে কিনা এবার কে জানে। তোমার এই স্বভাবের জন্য আজকে কি হাল হলো দেখো। অদ্রিজা কেঁদে ফেলল। আমি আজকেই রমলাকে ছাড়িয়ে দেব। আমি আর কারোর সাথে কারোর কথা আলোচনা করব না গো। মৈখ বলল, খবরদার, রমলাকে ছাড়াবে না। তাহলে ও আরো বাড়িয়ে বাড়িয়ে মিসেস সামন্তকে গিয়ে তোমার কথা বলবে, তখন আরো কেলেঙ্কারি। তুমি বরং ও আসলে হুঁহা ছাড়া বিশেষ কোনো কথাই বলবে না, বুঝেছ? ফোনের মধ্যেই লম্বা করে মাথা নেড়ে কান্না ভেজা স্বরে অদ্রিজা বলল, হ্যাঁ গো, আমি আর ওর সাথে কোনো কথাই বলবো না, তোমার সব কথা শুনে চলবো। রাতের খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। অদ্রিজা বারবার মৈকের দিকে তাকাচ্ছে। থমথমে মুখ তার। পেখম বলল, আর রাগ করো না বাপি, মা তো বলেছে আজকে রমলা মাসির সঙ্গে বেশি কথা বলেনি, আর কোনোদিন বলবেও না। তুমি আর মুখ ভার করে থেকো না। একটা কথাও না বলে খাওয়া শেষ করে উঠল ময়ূখ। শুধু বলল, আজকে আমাকে ডেকে যেভাবে অপমান করলো মিস্টার সামন্ত, তার হিসাব কে দেবে? অদ্রিজা ভাবছে, হে ভগবান, কেন রমলাকে আপন ভাবতে গেলাম। ময়ূখ নিজের ঘরে শুয়ে পড়েছে। পেখম ঢুকল। এই নাও চকলেট, মিষ্টি মুখ করো। হো হো করে হেসে উঠল ময়ূখ। পেখম বলল, আস্তে বাপি আস্তে, মা শুনতে পাবে তো। প্ল্যানটা দারুণ বের করেছিলে কিন্তু মাথা থেকে। কি করব বল, এছাড়া তো তোর মাইনের স্বভাবটা চেঞ্জ করতে পারছিলাম না। তার মধ্যে ওই মিস্টার সামন্তকে তেল দেওয়ার ব্যাপারটা আর নিতে পারছিলাম না।
খারাপ লাগছে। রমলা কিছু করেনি, তাও ওর নামে মিথ্যে আশ্রয় নিতে হলো। সে সমস্ত নিয়ে চিন্তা করো না। ওর তো কোনো ক্ষতি করিনি আমরা। শুধু মাকে একটু চেঞ্জ করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হলো। অদ্রিজা ঘরে ঢুকল। মা কালীর ফটোর দিকে তাকিয়ে দুহাত জড়ো করে বলল, আমি মানত করেছি মা কালীর কাছে, মিস্টার সামন্তের সাথে তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেলেই জোড়া পাঠা বলি দেব গো। কি? জোড়া পাঠা? মনে মনে ভাবছে ময়ূখ। মিছিমিছি এই জোড়া পাঠার পেছনে আবার কতগুলো টাকা গচ্চা যাবে কে জানে।